শুরু হয়েছে আবার। লাইভ মনে হয় আবার শুরু হয়েছে। তো নমস্কার, আমি রিজু আবার নতুন করে লাইভটা শুরু করছি, কারণ কিছু একটা নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওয়াইফাইটা চলে গেছিল বলে কেউ আওয়াজ শুনতে পাচ্ছিল না। তো আমি দেখতে পাচ্ছি প্রায় 10 জন মতো জয়েন হয়েছে। আপনারা যদি আমার অডিও আর ভিডিওটা যদি আপনাদের কাছে একদম ক্লিয়ার আসে, আর একটু এগিয়ে নিই, অডিও আর ভিডিও যদি একদম আপনাদের কাছে ক্লিয়ার থাকে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, আমি লাইভটা শুরু করে দেবো। আমার অডিও আর ভিডিও কি একদম ক্লিয়ার আসছে আপনাদের কাছে? কাইন্ডলি জানাবেন। রিয়াকশন তো দিচ্ছেন, একটু কমেন্টটা যদি জানান তাহলে খুব ভালো হয়, তাহলে লাইভটা শুরু করতে পারি আর কি। তাহলে আমাকে অপেক্ষা করতে হয় না, আপনাদেরও আমি অপেক্ষা করাতে চাই না। এবার শোনা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ শামীম আক্তার। আমি শুরু করছি। তো আজকের আমার লাইভের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে 2022 সালে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি শুভেন্দু অধিকারীকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা রক্ষা কবচ দিয়েছিলেন, যার জন্য শুভেন্দু অধিকারী যদি কলকাতার ধর্মতলার সাতমাথার মোড়েও যদি কাউকে প্রকাশ্য দিবালোকে খুনও করত, তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারবে না, এফআইআর করার জন্য কোর্টের অনুমতি নিতে হতো। আর এরই প্রতিবাদ করে গতকাল আমি একটা লাইভ করেছিলাম কাকদ্বীপের ঘটনাটাকে কেন্দ্র করে, যে ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু হওয়ার আগেই শুভেন্দু, অমিত মালব্য আর বিজেপির এই কুকুর বেড়ালগুলো সোশ্যাল মিডিয়ায় শুরু করে দিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, সাম্প্রদায়িক আগুন লাগানো, জেহাদি জেহাদি করে লাফানো। আর এখন বোঝা যাচ্ছে সেটা করেছে বিজেপির একজন সমর্থক, একজন কর্মী, যার নাম নারায়ণ হালদার, যার বাবার নাম ভূপতি হালদার। আর সেই জন্যই আমি গতকাল লাইভে বলেছিলাম, যারা দেখছিল আমার লাইভ, প্রায় 200 জন দেখছিলেন, আমি গতকাল এই কথাটাই বলেছিলাম যে আপনারা দয়া করে আমার লাইভটা যতটা পারবেন শেয়ার করে দেবেন, যাতে এটা মহামান্য বিচারপতি মানে হাইকোর্টের মিলটদের কাছে আমার লাইভটা পৌঁছয়। কারণ এটা তো চলতে পারে না, স্বাধীন ভারতবর্ষে এরকম কারুর রক্ষা কবচ নেই যে ভবিষ্যতে তিনি যদি কোনো পাপ বা অপরাধ করে তাও তাকে গ্রেফতার করা যাবে না। তো তারপর আমার এই আবেদনটার পরে যারা আমার লাইভ দেখেন বা যারা আমাকে ভালোবাসেন বা আমার কথা শোনেন, আমি এই লাইভটা করার আগে দেখছিলাম প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ ভিউজ হয়েছে, প্রায় 50K এর কাছাকাছি ভিউজ হয়েছে, আর প্রায় 440 না 442টা শেয়ার হয়েছে। তো এটা হতেই পারে যে আমার এই বক্তব্য পৌঁছেছিল কারুর কাছে, আর সেটা নিয়ে হয়তো আলোচনা হয়েছিল। কারণ গতকালের লাইভের পরে আজকেই অদ্ভুতভাবে, কাকতালীয়ভাবে হতেও পারে, আমি বলছি না যে রিজু দত্তের লাইভের জন্য মহামান্য বিচারপতি এই রায় দিয়েছেন, এটা আমি কখনোই বলছি না বা বলতে পারিও না, বা কারুর কাছে হয়তো কারুর কানে হয়তো পৌঁছেছে যে এটা তো হতে পারে না। তাই আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী জয় সেনগুপ্ত পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম অনির্দিষ্টকালের জন্য রক্ষা কবচ কাউকে দেয়া যেতে পারে না। আর শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ আজকে প্রত্যাহার করে নিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ওর বিরুদ্ধে 20টা মামলা ছিল রাজ্য সরকারে, 15টা মামলা খারিজ করে দেওয়া হয়েছে, আর 5টা মামলায় রাজ্য সরকারকে বলা হয়েছে আপনারা তদন্ত চালিয়ে যান, কিন্তু তদন্তের স্বার্থে এবং যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাই বিরোধী দলনেতার পদকে সম্মান জানিয়ে একটা এসআইটি গঠন করে দেওয়া হয়েছে, যেখানে সিবিআই এরও একজন অফিসার থাকবে, কিন্তু রাজ্য সরকার তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে আজকে এটা এত গুরুত্বপূর্ণ লাইভটা কেন? তার কারণ আজকে যদি আমি বা আপনি চুরি করি তাহলে আমাদের পুলিশ ধরবে, এবং চুরি করার যে ধারা আছে সেই ধারায় আমাদের নামে কেস হবে। ঠিক একইভাবে আমরা খুন করলেও তাই। আর আমরা যারা রাজনীতি করি, যেমন আমি ধরুন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি যদি কোনো রাজনৈতিক মঞ্চ বা সামাজিক মঞ্চকে ব্যবহার করে কোনো একটা সেন্সিটিভ জায়গায়, স্পর্শকাতর জায়গায় সাম্প্রদায়িক আগুন লাগাতে চাই, তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এটাই তো স্বাভাবিক, সেটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার জন্য। কিন্তু এটা শুভেন্দুর ওপরে অ্যাপ্লিকেবল ছিল না, আজ থেকে এটা অ্যাপ্লিকেবল। আজ থেকে এটা অ্যাপ্লিকেবল। কারণ এই 4 বছর ধরে 2022 থেকে আজ 2026 অবধি
এই অসভ্য, এই নোংরা, এই উগ্র সাম্প্রদায়িক একটা ছোট লোক শুভেন্দু অধিকারী এই রক্ষা কবচকে কখনো গায়ে জড়িয়ে, কখনো গলায় মাফলারের মতো পরে দিনের পর দিন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে, বাংলায় আগুন লাগানোর চেষ্টা করেছে, সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করেছে, দাঙ্গা করানোর চেষ্টা করেছে। এবার আর পার পাবে না শুভেন্দু, এবার আর পার পাবে না। অনেক ফাজলামি হয়েছে, অনেক নাটক হয়েছে, এবার আর পাবে না। কারণ এখন তো আর রক্ষা কবচ নেই। এখন যেই ফাজলামি করতে হবে, যেই নোংরামি করতে হবে, যেই দাঙ্গা লাগাতে হবে, কমপ্লেন হবে, পুলিশ এফআইআর করবে, এফআইআরে তদন্ত হবে, তদন্ত হলে দরকার পড়লে শুভেন্দু অ্যারেস্ট হবে। ও তো এমন কোনো লাটের বাঁট নয় যে ওকে রক্ষা কবচ দিয়ে রেখে দিতে হবে, এমন কোনো লাটের বাঁট নয়। আমাদের দুর্ভাগ্য যে একটা মানুষ যে নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে বহুদিন আগে, যার সম্পূর্ণভাবে তার কেটে গেছে, যার ইলেকট্রিক শক থেরাপি দরকার, এরকম একটা লোক, এরকম একটা বদ্ধ উন্মাদ, একটা পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিরোধী দলনেতার পদ নিয়ে বসে আছে, তাকে সিকিউরিটি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সভ্য সমাজে, যেখানে ঘুরে ঘুরে সে ভাঁট বকছে। এটা তো আমাদের দুর্ভাগ্য, বাংলা ও বাঙালি হিসেবে দুর্ভাগ্য, যে যেখানে আমরা মমতা ব্যানার্জিকে বিরোধী দলনেত্রী হিসেবে দেখেছি, সেখানে আমাদের এরকম একটা পাগলকে দেখতে হচ্ছে। কিন্তু যাই হোক, পাগল হোক আর ছাগল হোক, রক্ষা কবচ তো রইল না, এবার কিন্তু সামলে। আর এই খবরটা হওয়ার পর, যেহেতু বড় খবর, সব বড় বড় মিডিয়া হাউস এই খবর করেছে, সব পোর্টালরা খবর করেছে, সব ইউটিউবাররা খবর করেছে, স্বাভাবিক হবেই খবর। আর সেইটা নিয়ে বিজেপির এই 2 টাকার ঠোঙাগুলো রাস্তায় নেমে পড়েছে ওদের বাবাকে, মানে শুভেন্দুকে ডিফেন্ড করতে। ওদের একটা পোষ্য দালাল আছে, একটা সাংবাদিক বলতে পারবো না, ইউটিউবার আর কি। এখন তো স্মার্টফোন হাতে থাকলেই আমি সাংবাদিক, এখন স্মার্টফোন হাতে আছে মানেই আমি সাংবাদিক। আর ফেসবুকে একটা পেজ খুলে নেব, বঙ্গ নিউজ, ঘাটাল সংবাদ, মেদিনীপুর সংবাদ, বাঁকুড়া পত্রিকা, কিছু একটা ভাটের নাম দিয়ে দেবো, আমি সাংবাদিক হয়ে গেলাম। আগে আমরা জানতাম সাংবাদিক হওয়ার জন্য জার্নালিজম নিয়ে পড়াশুনো করতে হয়, মাস কম নিয়ে পড়াশুনো করতে হয়, জার্নালিজম নিয়ে মাস্টার্স ডিগ্রি করতে হয়, ইন্টার্নশিপ করতে হয় বড় বড় হাউসে, তারপর নিজেকে সাংবাদিক বলা যায়। বড় বড় হাউস থেকে একটা প্রেস কার্ড পাওয়া যায়, তারপর আপনি সাংবাদিক হলেন। এখন তো ওইসবের কোনো ব্যাপারই নেই, একটা স্মার্টফোন আর ক্যামেরা থাকলেই আমি সাংবাদিক। এরকম কিছু কুত্তা পুষে রেখেছে যারা ইউটিউবার, সোকল সাংবাদিক, এরকম কিছু কুত্তা বিজেপি পুষে রেখেছে, যারা বিজেপির ইশারায় ঘেউ 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 করে যাচ্ছে। তো বাস্তব বাস্তব আজকে যদি এইভাবে সাংবাদিক হওয়া যেত, তাহলে তো বাড়িতে যে কোনো কারুর জ্বর হলে, এই যে প্রায় 50 জন মানুষ লাইভ দেখছে, আপনাদের বাড়িতে কারুর জ্বর হলে সবাই জানে একটা প্যারাসিটামল দিতে হয়, একটা প্যারাসিটামল খেয়ে নেতো। তো আমার বাড়িতে কালকে একজনের জ্বর হলো, আমি বলবো একটা প্যারাসিটামল খেয়ে, তাহলে আমি ডাক্তার। আমি জক দিয়ে গাড়ির চাকা বদলাতে পারি, টায়ার চেঞ্জ করতে পারি, তার মানে আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তাই তো এখন তো এই জায়গায় চলে এসছে, স্মার্টফোন থাকলেই সাংবাদিক। এরকম 2-1টা নেড়িকে আজকে ছেড়ে দিয়েছিল, যারা সকাল থেকে ঘেউ ঘেউ করতে করতে ডিফেন্ড করতে নেমে পড়েছে। কিচ্ছু হয়নি, রক্ষা কবচ সরে গেছে তো, কিচ্ছু হয়নি। আরে ভাই, শুভেন্দু অধিকারী ঘাসে মুখ দিয়ে চলতে পারে, তোমরা ঘাসে মুখ দিয়ে চলতে পারো বিজেপির টাকা দিচ্ছে বলে। বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, চলে না। আর বিজেপির কিছু সোকল্ড আইনজীবী আছে, আইনজীবী, যারা আবার দেখবেন বড় বড় মিডিয়া চ্যানেলে বসে, আইনের কথা বলে, আবার বিজেপির হয়ে দালালিও করে, বিজেপির মুখপাত্র হয়ে। যেমন আমার বন্ধু স্থানীয় তরুণজ্যোতি তিওয়ারি, যেমন ওই নেড়া কৌস্তব, এরা আবার পেশায় আইনজীবী, আবার বিজেপির মুখপাত্রও বটে। তারাও দেখছি খুব ডিফেন্ড করছেন তাদের দাদাকে। স্বাভাবিক, ডিফেন্ড করতেই হবে, কি করা যাবে, তাদের লিডার, ওদের স্বপ্ন দেখিয়েছে ওদের বিধায়ক টিকিট ফিকিট দেবে, তো ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভালো হলো এটাই, সেটা হচ্ছে শুভেন্দুর সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ, ফাজলামি, শয়তানি, এগুলো এবার একটু বন্ধ হবে, না বন্ধ হলেই তো অ্যারেস্ট হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বিজেপির যে উকিলগুলো এতদিন হাইকোর্টে তাঁবু খাটিয়ে বসেছিল, বাংলা ও বাঙালি এবং বাঙালির আগামী প্রজন্ম,
বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যতে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য, মানে সরকার নিয়োগ করতে গেলে PIL করো, একটা করে কেস ঠুকে দাও, সরকার কিছু ভালো কাজ করতে গেলেও একটা কেস ঠুকে দাও, এখন তারা আর সময় পাবে না। এখন তাদের পুরো সময়টাই তাদের লাগাতে হবে, সেটা কৌস্তভ হোক আর তরুণ হোক, তাদের দাদাকে বাঁচানোর জন্য। কারণ দাদা তো তার কেটে গেছে বহুদিন আগে, দাদার মাথায় সেন্স নেই, একটা ননসেন্স। তো ননসেন্স যখন ননসেন্সের মতো কথা বলবে, FIR হবে, বাংলা জুড়ে FIR হবে, থানা তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করলেই তখন এই যারা পেশায় আইনজীবী আছে বিজেপির নেতারা, তাদের তখন কোর্ট থেকে জামিন করাতে হবে দাদার, নইলে দাদাকে তো লকআপে থাকতে হবে। তো একদিকে একটা ভালো জিনিস হয়েছে যে এখন ওদেরকে আসল লয়ার হিসেবেই কাজটা করতে হবে, দাদাকে রক্ষা করতে হবে যাতে দাদা জামিনগুলো পায়। এখন আর সময় নষ্ট করতে পারবে না, বা সারা সময়টা ওরা দিতে পারবে না কিভাবে বাঙালি আর বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিই। সেই চক্রান্তে আর বেশি সময় দিতে পারবে না, সেই ষড়যন্ত্রে আর বেশি সময় দিতে পারবে না। ABP আনন্দের পর্দায় বসে তরুণ শামীমকে গালাগাল করবে, শামীম লাল জামা পরে তরুণকে গালাগাল করবে, তারপরে হাইকোর্টে গিয়ে দুজনের একের অপরের হাতে রসগোল্লা খাবে আর বলবে চলো একসাথে মমতা ব্যানার্জি আর তৃণমূলকে গালাগাল দিই। মমতা ব্যানার্জি আর তৃণমূল চেষ্টা করছে বাংলার হাজার হাজার ছেলে মেয়েকে চাকরি দিতে। বাবা, তাহলে আমরা কি করব? আমরা তো না খেতে পেয়ে মরে যাবো, চলো কেস ঠুকে দিই হাইকোর্টে। কিছু করে হলেও রিক্রুটমেন্ট বন্ধ করতে হবে, কিছু করে হলেও কোনো একটা ফাঁক ফোঁকর বার করে যাতে এই ছেলেগুলো নিয়োগ না পায় স্টে অর্ডার নিতে হবে। এতদিন তো এই নোংরামিগুলো হতো। এখন এদের কি করতে হবে, এদের নিজের দাদাকে, যে যা বলে আর কি, দাদাকেও দাদা বলে, কেউ কাকা বলে, কেউ বাবা বলে, দাদা কাকা বাবা যেই হোক শুভেন্দুকে বাঁচাতে হবে এবার, নইলে শুভেন্দু অ্যারেস্ট হবে, পরিষ্কার কথা। আজকে ভাবুন একজন বিরোধী দলনেতা, যাকে এই 3-4টে পোষ্য ইউটিউবার, আমি এদের সাংবাদিক বলে সাংবাদিকদের অপমান করতে চাই না, বিজেপির পোষ্য ইউটিউবার, তারা শুভেন্দুকে হিরো করে দিয়েছিল যে আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা করে। সে দাদার এখন কি হবে? দাদা তো এবার দৌড়াতে হবে, দাদাকে, দাদার তো তার কেটে গেছে। এরা বড় সাংবাদিকতার কথা বলে। আজকে ভাবুন যে শুভেন্দুকে এরা হিরো করেছিল, সেই শুভেন্দু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমি জানি না আপনারা দেখেছেন কিনা বা অনেকেই দেখেছেন হয়তো, যেখানে শুভেন্দু অধিকারী একটা গাড়িতে বসে আছে, পাশে হিরণ বসে আছে, আর উত্তরবঙ্গে ওই ত্রাণ বিলি দেওয়ার নাম করে যে ফটোশুট করতে গেছিল, সেখানে একজন সাংবাদিককে বলছে আপ হামকো পেছানতা হ্যায়, সাংবাদিক বলছে নেহি। তখন শুভেন্দু অধিকারীকে 4 বার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নাম নিতে হচ্ছে নিজের পরিচয় দেওয়ার জন্য। মানে শুভেন্দুর অস্তিত্বটাও দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জির নামের জন্য। এরকম একটা অপদার্থ, একটা বদ্ধ উন্মাদ, একটা পাগল, একটা ছাগল, সে বাংলার বিরোধী দল নেতা, তাকে হাইপ করছে কিছু ইউটিউবার টাকার জন্য। আর সারা দিন রাত ধরে এই ইউটিউবার আর এই চ্যানেলগুলোর অস্তিত্ব আছে বাংলার মানুষের কাছে, শুধু মমতা ব্যানার্জি আর তৃণমূলকে গালাগাল দিচ্ছে, আর অভিষেক ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে, আর কোনো কাজ নেই। কিন্তু এরা যে রাত্রেবেলা ভাত খাচ্ছে, এরা বাড়ি গিয়ে যে বাড়িতে থাকছে, যে ভাড়াটা দিচ্ছে, সেই টাকাটাও আসছে মমতা ব্যানার্জিকে গালাগাল করে। যে ভাত ডালটা খাচ্ছে সেটাও মমতা ব্যানার্জিকে গালাগাল করে সেই টাকাটা আসছে। বা কোনোদিন যদি বাইরে গিয়ে মানে জাঙ্গিয়া কিনতে হয়, স্যান্ডো গেঞ্জি কিনতে হয়, সেই টাকাটাও আসছে মমতা ব্যানার্জিকে গালাগাল করে। মানে শুধু বিজেপি দল নয়, বিজেপির যে পোষ্য ইউটিউবারগুলো আছে তাদের সংসারও চলছে শুধু মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিয়ে। এটা হচ্ছে এদের অস্তিত্ব, এই হচ্ছে এদের আসল ভিত্তি, এদের অকাত। এদের সারা দিন ধরে সকাল থেকে উঠে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, স্বপনে সায়নে জাগরণে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, নইলে ঘর চলবে না। তো ঘর চলবে না। আপনারা যারা প্রায় 90 জন লাইভ দেখছেন, আপনারা দেখুন তো আশেপাশে চোখ ঘুরিয়ে, আপনাদের যেখান থেকে আপনারা লাইভ দেখুন, বাংলার যে প্রান্ত থেকে, আপনাদের পাড়ায় আপনাদের অঞ্চলে কারা বিজেপি করছে, কারা বিজেপি করছে? একটা শিক্ষক, একটা ডাক্তার, একটা ভালো কোনো মানুষ পাবেন না। চোর, চোট্টা, বদমাস, চিটিংবাজ, লম্পট, গাঁজাখোর, পাতাখোর, সাট্টাবাজ সব বিজেপির সদস্য, এরা সব বিজেপির নেতা। বাপ টোটো চালায়, বাপ ভ্যান গাড়ি চালায়, বাপের জাঙ্গিয়ায় 4টে ফুটো হয়ে গেছে, আর ছেলে 250 টাকার রিচার্জ ভরে
মোদি মোদি মোদি, শুভেন্দু বাবা শুভেন্দু বাবা শুভেন্দু বাবা করছে। এই হচ্ছে বাংলায় বঙ্গ বিজেপি নেতা কর্মী আর সমর্থকদের অকাত। এই হচ্ছে এদের অকাত। আর এই সাংবাদিকরা যারা সারাক্ষণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূলকে গালাগাল দিচ্ছে, কটাক্ষ করছে, এরা কিন্তু বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল, আমরা সবাই জানি ওরা কোথায় থাকে, কার সাথে মেশে, কোথায় খেতে যায়। আমরা তাদের মারিও না, তাদের ধরিও না, তাদের আটকাইও না, কিছুই করি না। আর অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, যোগী রাজ্যে আজকে যোগী সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, একটা কপি লেখার জন্য প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে। কুপিয়ে খুন করা হয়েছে। মানে বাংলার মাটিতে বসে, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে এবং বাংলার একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা দুজনেই শাসক দলের শীর্ষ নেতৃত্ব, তাদের সারাদিন ধরে বাব্যতন্ত করা যায়। তৃণমূলের কোনো কর্মী গালও দেয় না, মারেও না, পেটেও না, কিছুই করে না। আর সেটাকে চালিয়ে দেওয়া যায় গণতন্ত্র আর বাকস্বাধীনতার নাম করে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে একটা সাংবাদিক যদি বিজেপির শাসনের বিরুদ্ধে কথা বলে, তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয়। তারপরেও এরা বড় বড় কথা বলবে। আমরা পারি না এদের গ্যারেজ করে দিতে? আমরা পারি না এদের ধরে চুলের মুঠি ধরে চার চড় মারতে? কারণ এরা তো কুকুর। আমাদের নেত্রী একটা ভালো কথা বলেছে, দেখবি রাস্তা দিয়ে যখন হেঁটে যাস অনেক কুকুর চেঁচায়, কিছু কুকুর তেড়ে আসে কামড়াতে। কিছু লোক দেখবি কি করে, এক ধরনের লোক হয় যারা পালিয়ে যায়, যে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে কামড়াতে আসে দৌড় মারে, তখন কুত্তাগুলো আরো পেছনে দৌড়ায়। আরেক ধরনের লোক আছে দেখবেন, যখনই কুকুর তেড়ে আসে রাস্তার থেকে একটা লাঠি হাতে তুলে নেয় বা একটা ইট হাতে তুলে নেয়, দিয়ে উল্টে কুকুরকে ছুঁড়ে মারে, যাতে কুকুরগুলো ভয় পালায়। কিন্তু আমাদের নেত্রীর পলিসি একদম অন্যরকম। আমাদের নেত্রীর পলিসি হচ্ছে, এই যে বিজেপির পোষ্য কুকুরগুলো আছে, এদেরকে দেখে পালানোরও দরকার নেই, এদের দিকে আবার তেড়ে যাওয়ারও দরকার নেই, এদের ইঁটো ছোড়ার দরকার নেই, এদের ডান্ডার বাড়ি দেওয়ারও দরকার নেই। নেত্রীর পলিসি খুব সিম্পল। যখনই দেখবে রাস্তা দিয়ে হাঁটবে আর বিজেপির কুকুরগুলো তোমার দিকে ঘেউ ঘেউ করছে বা তেড়ে আসছে, 5 টাকার বিস্কুটের প্যাকেট পকেটে রাখবে। বিস্কুটের প্যাকেটটা ছিঁড়বে আর বিস্কুটগুলো রাস্তায় ছুঁড়ে 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 মারবে। দেখবে কুত্তাগুলো তোমাকে ছেড়ে দিয়ে তোমার বিস্কুট খেতে ব্যস্ত হয়ে গেছে। আমরা সেই পলিসিতে বিশ্বাসী। এই লেডি কুত্তাগুলো যখন আমাদের দিকে বা আমার নেত্রীর দিকে বা আমার সেনাপতির দিকে অকথা কুকথা বলে, তখন আমরা মারতেও যাই না, ধরতেও যাই না, আমরা শুধু বিস্কুট ছুঁড়ে ছুঁড়ে মারি, আর ওরা সেটাতেই ব্যস্ত হয়ে পড়ে। কারণ এদের অকাদ এটাই, এরা হচ্ছে ইউটিউবার আর এরা বিজেপির পোষ্য কুত্তা। আমি এদের নামও নেব না চ্যানেলের, না এই সাংবাদিকগুলোর নাম, মানে সোকল ইউটিউবারগুলোর নামও নেব, তার কারণ আমি নিলে এরা মাইলেজ পাবে, কোনো দরকার নেই। এর সাথে আরো দুটো ঘটনা ঘটেছে আজকে, যে ঘটনাটা কোনো গদি মিডিয়া, কোনো দালাল চ্যানেল টিভিতে দেখাবে না। মাস আগে, আজ থেকে ঠিক 1 মাস আগে, মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল, যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছিল যে পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে নিজের সংসারের পেট চালাতে দিল্লিতে কাজ করতে গেছিল, কিন্তু তাদের একটাই দোষ, একটাই অপরাধ, যে তারা তাদের মায়ের ভাষায় কথা বলেছিল, তারা তাদের মাতৃভাষায় কথা বলেছিল বলে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের থানায় নিয়ে গিয়ে পিটিয়েছিল, তারপরে বাংলাদেশের বর্ডারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ওপারে ফেলে দিয়েছিল। ভারতীয় নাগরিক, সেই নিয়ে হাইকোর্টে কেস করে পশ্চিমবঙ্গ সরকার, এবং পুরো কেসটা দেখছিল আমাদের অত্যন্ত সম্মানীয় সাংসদ সামিরুল ইসলাম সাহেব। এবং আজ থেকে ঠিক 4 সপ্তাহ, 1 মাস আগে মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে এরা সকলেই ভারতীয় নাগরিক,
আমরা কেন্দ্রকে, মানে বিচারপতিরা বলেছিলেন আমরা কেন্দ্রকে অর্ডার দিচ্ছি অবিলম্বে এদের দেশে ফিরিয়ে আনতে হবে। এবং তারপর বাংলাদেশের কোর্ট ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান কমিশনারেট বা ইন্ডিয়ান কনসালেটকে বলেছিল যে আপনারা প্রক্রিয়া শুরু করুন এদেরকে আপনাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ এরা আপনাদের দেশের নাগরিক। কতটা বাংলা বিরোধী বিজেপি, এই বিজেপির জমিদারগুলো কতটা গরিব মানুষ বিরোধী, কতটা মানুষকে এরা তাচ্ছিল্য করে, কতটা বাংলাকে বঞ্চিত করে এরা ভাবুন। 1 মাস হয়ে গেছে কোর্টের অর্ডারের পরেও কেন্দ্র সরকার আঙুলটা পর্যন্ত নড়ায়নি। ভারতবর্ষের বাংলার নাগরিকদের এখনো বাংলাদেশে বসে থাকতে হচ্ছে, তাদের দেশে ফেরানো হচ্ছে না। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ফেরানো হচ্ছে না। কেন? কারণ তাদের একটাই অপরাধ, তারা তাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলেছে। ভাবুন কতটা বাংলা বিরোধী এই বিজেপির জমিদারগুলো, কিভাবে এরা বাংলাকে, ভাবুন কতটা এরা জনবিরোধী, কতটা গরিব মানুষ বিরোধী, কতটা এরা হিন্দু বিরোধী, কতটা এরা মুসলমান বিরোধী, কতটা এরা বাংলা ও বাঙালি বিরোধী। ভারতবর্ষের নাগরিক, বাংলার বাসিন্দা, বাংলাদেশে বসে আছে 1 মাস, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তারপরে কোনো হেলদোল নেই ফেরানোর জন্য। কেন? ওরা বাংলা ভাষায় কথা বলে। এর জবাব তো বাঙালি দেবে আগামী দিনে, এর জবাব বাঙালি আগামী দিনে দেবে, দিতে হবে। আরেকটা কথা, আজকে সকাল থেকে যখন বিজেপির কিছু ঠোঙা নেতারা নেমে পড়েছে, টিভিতে বাইট দেওয়া শুরু করে দিয়েছে শুভেন্দুর পক্ষে, রক্ষা কবচ উঠে যাওয়ার পর, কারণ জানে দাদা যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে। তো কারণ জানে দাদা তো তার কাটা, দাদা পাগল, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে। তো তখন এরা কি করছে? এরা শুভেন্দুকে হাইপ করা শুরু করেছে। কিন্তু শুভেন্দু কতটা অসভ্য, কতটা নোংরা, কতটা জনবিরোধী, কতটা মানে কি বলবো নিষ্ঠুর, কতটা অমানবিক, তার আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি। যে বিধানসভার থেকে শুভেন্দু আজকে বিধায়ক হয়ে বিরোধী দলনেতা হয়েছে, লোডশেডিং করে চিটিংবাজি করে জিতেছে, সেই বিধানসভার নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের একজন পরিযায়ী শ্রমিক, নাম আমি যদি খুব ভুল না করি ভীমচরণ বারিক, সে পেটের দায়ে কাজ করতে গেছিল কেরলে, সেখানে সে মারা যায়। নন্দীগ্রামের বাসিন্দা, শুভেন্দু অধিকারীর বিধানসভা, যেখান থেকে শুভেন্দু অধিকারী জিতে বিরোধী দলনেতা হয়েছে, সেই নন্দীগ্রামের বাসিন্দা ভীমচরণ বারিক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছে কেরলে এবং সেখানে সে মারা যায়। তার পরিবার শুভেন্দু অধিকারীকে গিয়ে বলে যে দাদা দয়া করে, তার বাবা তার স্ত্রী গিয়ে বলছে, আমার ছেলে স্ত্রী গিয়ে বলছে আমার স্বামীর লাশটা অন্তত একটু ফেরত আনিয়ে দিন, আপনি যে দল করেন সেই দলই তো কেন্দ্রে ক্ষমতায় আছে, দয়া করে আমার সন্তানের লাশটা, আমার স্বামীর লাশটা ফিরিয়ে আনুন। শুভেন্দু অধিকারী তাদের কথায় কানও দেয়নি, তাদের পাত্তাও দেয়নি, ঠিক করে দেখাও করেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির এত গাজালা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই ভীমচরণ বারিকের দেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেবাংশু গিয়ে কলকাতা হাইকোর্টে সেই বডি রিসিভ করে এবং তারপর পিংলার বিধায়ক অজিত মাইতি এবং বাকি তৃণমূলের নেতৃত্বরা সেই বাংলার বাসিন্দা, নন্দীগ্রামের বাসিন্দা, সেই পরিযায়ী শ্রমিকের দেহ তার পরিবারের হাতে তুলে দেয় আজকে বিকেলবেলা নন্দীগ্রামে। নন্দীগ্রামের বিধায়ককে শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামের বাসিন্দার মরদেহ তার পরিবারের হাতে ফিরিয়ে দিল কে? অভিষেক ব্যানার্জি। পার্থক্যটা এখানে, পার্থক্যটা এখানে। একদিকে শুভেন্দু অধিকারী, তার কাটা বদ্ধ উন্মাদ, আপাদ মস্তক উদ্র সাম্প্রদায়িক জামাতি,
যার অবিলম্বে রাজনীতি ছেড়ে মানসিক চিকিৎসা করানো উচিত, ইলেকট্রিক শক থেরাপি দেওয়া উচিত। আরেকদিকে বাংলার সাংসদ অভিষেক ব্যানার্জি, যে দেশের হয়ে অপারেশন সিন্দুরে দেশের প্রতিনিধিত্ব করেছে, বিভিন্ন রাষ্ট্রে দেশের প্রতিনিধিত্ব করেছে, যে কোনো ইলেকশন না থাকা সত্ত্বেও সেবাশ্রয়ের মতো একটা যুগান্তকারী ক্যাম্প করেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে, যে মানুষটা আজকে নন্দীগ্রামের একজন পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, মজদুর মানুষ, তার মরদেহ কেরল থেকে ফিরিয়ে এনেছে তার পরিবারের কাছে, যে লড়ছে সেই পরিযায়ী শ্রমিক যাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে ভারতের নাগরিক, বাংলার বাসিন্দা, যাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে দিল্লি পুলিশ, তাদেরকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে, যে মানুষটা 100 দিনের বাংলার গরিব মানুষের হকের টাকার জন্য রাজভবন থেকে শুরু করে আন্দোলন দিল্লি অবধি নিয়ে গেছিল, তারপর গ্রেফতার হতে হয়েছিল দিল্লি পুলিশের কাছে, যে মানুষটা বাংলার ন্যায্য আবাসের টাকার জন্য আন্দোলন করেছে। তো একদিকে আপনার উন্মাদ শুভেন্দু, একদিকে আপনার জননেতা অভিষেক ব্যানার্জি, একজন সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে, একজন বাংলার বাসিন্দা ভারতের নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টা করছে, একজন আর তার পার্টি পরিযায়ী বাংলার শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছে, একজন পরিযায়ী শ্রমিক যাদের বাংলাদেশি বলে বাংলায় পাঠানো হয়েছে বা যারা অন্য রাজ্যে মারা গেছে তাদের মৃতদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে, একজন যে সাম্প্রদায়িক রাজনীতি করতে 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 একদিন মনে হয়েছিল ভালো কাজ করব বলে কম্বল বিতরণ করতে গিয়ে 3 জনকে মেরে ফেলেছিল, আর একজন কোনো ভোট না থাকা সত্ত্বেও সেবাশ্রয় করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছিল। ডিসিশন বাংলার মানুষকে নিতে হবে যে আপনাদের আগামী দিনের নেতা কে, আপনাদের আগামী দিনের লিডার কে, অভিষেক ব্যানার্জি না শুভেন্দু অধিকারী। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। আমি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি বিজয়া সম্মিলনী করে এসেছি মালদা, মেদিনীপুর, ঘাটাল সাংগঠনিক জেলায়। বিশ্বাস করুন, বিজেপির কোনো অস্তিত্ব নেই, বাকি দলগুলো নিয়ে আমি সময় ওয়েস্ট করব না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, তিনিই আবার 26-এ মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর তিনি যতদিন আছেন তিনিই মুখ্যমন্ত্রী। এ নিয়ে আর কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু আগামী দিন মমতা ব্যানার্জির বাদে, মমতা ব্যানার্জির পরে, বাদে বলাটা ভুল, পরে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ কার হাতে তুলে দেবে সেই সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস 100 জনের মধ্যে 90 জনের সিদ্ধান্ত অভিষেক ব্যানার্জি, কোনো তার কাটা বদ্ধ উন্মাদ উগ্র সাম্প্রদায়িক জঙ্গি নয়। আর আজকের পর থেকে যদি কোনো ফাজলামি, কোনো সাম্প্রদায়িক ভাষণ, কোনো হিন্দু মুসলিম নোংরামি, তাহলে মনে রাখবেন বিএনএস ভারত ন্যায় সংহিতায় কিন্তু স্পেসিফিক ধারা আছে, স্পেসিফিক ধারা আছে against hate speech, against communal speeches. There are specific sections in BNS where if a speech is considered to be inciting violence on basis of communal remarks, তাহলে কিন্তু কারাবাসও হতে পারে। তাই খুব সাবধান শুভেন্দু অধিকারী, খুব সাবধান। আজকের থেকে কিন্তু আর ওই গলায় জড়ানো রক্ষা কবচ রইল না। কোমরে দড়ি পরিয়ে, মাথায় 5 বালিশের ওয়াড় পরিয়ে বঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু টানতে টানতে তোমাকে নিয়ে যাবে কোর্টে। যদি এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করো, এই শান্ত স্বাধীন বাংলায় যদি রাজনৈতিকভাবে কোনো মাটি তৈরি না করতে পেরে এই বাংলা ক্ষেত্রে যদি সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করো, পরিষ্কার বলে দিলাম, আমি লাইভে আসলেই বিজেপির কিছু বেজন্মা, কিছু লেডি কুত্তা চলে আসে শুভেন্দু বাবার হয়ে ফুটেজ খেতে। আমি পরিষ্কার বলছি, তোমরা যারা আমার লাইভে এসে গালমন্দ করছো, শুভেন্দু বাবাকে বলে দাও কিন্তু যদি একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ আর দেয়, ওই মোটা কোমরে, ওই 56 ইঞ্চির কোমর, মোদির তো নাকি 56 ইঞ্চি ছাতি, শুভেন্দুর 56 ইঞ্চি কোমর, ওই 56 ইঞ্চি কোমরে কিন্তু দড়ি পরিয়ে, মাথায় 5 বালিশের ওয়ার পরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ টানতে টানতে কোর্টে নিয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। ডোন্ট টাচ মাই বডি কিন্তু আর হবে না। এবার কিন্তু ঘেঁটি ধরে হিড়ির হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে। খুব সাবধান।
অনেক হয়েছে, 4 বছর ধরে অনেক নোংরামি হয়েছে, অনেক নোংরামি। সরস্বতী প্রতিমা ভাঙবে প্রসেনজিৎ দাস, বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে বিজেপির ক্যাডাররা, রামনবমীতে নোংরামি করবে বিজেপির ছ্যাঁচড়গুলো, তিলক মারাগুলো। মা কালীর মুন্ডু কেটে নেবে নারায়ণ হালদার, আর তারপর শুভেন্দু জেহাদি 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 করে নাটক করবে। হ্যাঁ, তদন্ত শুরু হওয়ার আগে। অতই যদি ভবিষ্যৎবাণী করার ইচ্ছে থাকে, তাহলে শুভেন্দু অধিকারী তো ধর্মতলার মোড়ে একটা টিয়া পাখি নিয়ে বসতে পারে। রাজনীতি করার দরকার কি? টিয়া পাখি নিয়ে বসে পড়ুক। আমি স্পষ্ট ভাষায় বিজেপির কর্মী সমর্থকদের বলে দিচ্ছি, 2026-এ 50টা আসনও বিজেপি পাবে না। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি। আর এখন যা পরিস্থিতি, আজকে যদি ভোট হয় তাহলে তো শুভেন্দু বিরোধী দলনেতাও থাকবে না, বাটি নিয়ে বসতে হবে জগন্নাথ ধামের বাইরে। আমার কাছে তো সূত্র মারফত খবর আছে, দুটো খবর, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো সময় বলবে। একটা খবর, শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছে না, ও দক্ষিণ কাঁথিতে দাঁড়াতে চাইছে, কারণ ওটা সেফ সিট, জানে নন্দীগ্রাম দাঁড়ালে এবার হারবে। আর দ্বিতীয় কথা, আমার কাছে এই খবরও আছে, বিজেপির অন্দরমহলের খবর, শুভেন্দুর কাছের কেউ আমায় দিয়েছে, যে শুভেন্দু এবার বিধানসভাতেই দাঁড়াবে না। কারণ শুভেন্দু জানে যে এবার 42টা, খুব বেশি হলে ওই 40-45টা আসন পাবে, ও আর দাঁড়াবে না। ও সামনের লোকসভায়, কাঁথি থেকে লোকসভায় দাঁড়িয়ে ও সেন্ট্রাল মিনিস্টার হওয়ার স্কিম করছে, যাতে পুরো দোষটা শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলি দিয়ে দেওয়া যায়, শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভার টিকিটটা খেয়ে নিতে পারে, যেভাবে দিলীপ ঘোষকে সাইড করেছে। আর ও লোকসভায় জিতে অমিত শাহকে বলবে আমাকে কেন্দ্রমন্ত্রী করো, আর সুকান্ত মজুমদারের কেন্দ্রমন্ত্রিত্বটা কেটে দাও। কারণ বাংলায় 2টোর বেশি ওরা দেবে না কেন্দ্রমন্ত্রী। শান্তনু ঠাকুরকে দিয়েছে মতুয়ার জন্য, আর সুকান্তকে দিয়েছে উত্তরবঙ্গের জন্য। তো আগামী দিনে সুকান্ত মজুমদারের টিকিটটা কেটে নেবে, ও নিজে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার স্কিমে আছে, কাঁথি থেকে দাঁড়াবে লোকসভায়। আর বাকি পুরো বাংলার দোষ ঠেলে দেবে শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে, ওটাকে বলি করবে। কারণ আপনারা একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, মনে পড়ে 2024-এর ভোট, 2021-এর ভোট, যখন বিজেপি ধরাশায়ী হয়েছিল, তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই 24-এর ভোটের পরে মিডিয়াকে কি বলেছিল? আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, সংগঠন পার্টির সভাপতি দেখে, পার্টির টিম পার্টি দেখে, আমি বিরোধী দলনেতার কাজ করি। বিশ্বাস আপনারা যদি আমায় না করেন, সবার কাছে স্মার্টফোন আছে, প্রায় 100 জনের বেশি লোক দেখছে আমার লাইভ, স্মার্টফোনে চেক করে নিন শুভেন্দু অধিকারী 2024-এর রেজাল্টের পরে কি বলেছিল। ও স্পষ্টভাবে বলেছিল আমার কোনো দায়িত্ব নেই, আমি সংগঠন দেখি না। আর ওই স্কিম করে নিয়েছে এখন থেকে। সেই জন্যই তো শ্রমিক ভট্টাচার্যকে বলির পাঁঠা করেছে, যাতে ওর ঘাড়ে পুরো 26-এর দোষটা চাপিয়ে ওর রাজ্যসভাটাও কেটে নেওয়া যায়। ভালো বক্তা শ্রমিক ভট্টাচার্য, বিজেপির গোয়াল ঘরে একটা সভ্য শিক্ষিত মানুষ, একটু রঙিন চরিত্রের, একটু প্যান্টের বেল্টটা ঢিলা, বাট বাকি গরু ছাগলগুলোর থেকে বেটার। সেই জন্য ওকে বলির পাঁঠা করেছে 2026-এ সভাপতি করে। কেউ তো হতে চাইছিল না সভাপতি, মনে পড়ে সেই দিনগুলো, কেউ তো হতে চাইছিল না। দক্ষিণ কলকাতার যে বিজেপি সভাপতি যাকে করেছে, তাকে তো বিজেপির কর্মীরাই দক্ষিণ কলকাতা আলকাতরা মাখিয়ে দিয়েছিল। আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিজেপির সভাপতিকে তো বিজেপির কর্মীরাই দৌড় করিয়েছিল। আর মনে পড়ে সেই দিন মুরলীধর সেন স্ট্রিটের সামনে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি, জুতোর বিজ্ঞাপন, বিজেপির কর্মীরাই গলায় জুতোর মালা পরিয়ে কিভাবে জুতোর বাড়ি মেরেছিল। শুভেন্দু তো এখন রাস্তায়, বিজেপির নেতারা তো রাস্তায় বেরোলে মানুষ জুতো দিয়ে পিটছে, সেটা খগেন মুর্মু হোক, শঙ্কর ঘোষ হোক। আর শুভেন্দু সেদিন পুজো দিতে গেছিল, বাংলার মা বোনেরা ঝ্যাঁটা নিয়ে তাড়া করেছে, বাংলার মা বোনেরা ঝ্যাঁটা চটি নিয়ে তাড়া করেছে শুভেন্দুকে মথুরাপুরে। আপনারা মিলিয়ে নেবেন, আগামী দিন বিজেপির নেতারা যেখানে যাবে সেখানে মানুষ পিটবে, সেখানে মানুষ তাড়া করবে ঝ্যাঁটা আর জুতো নিয়ে। কারণ মানুষ তো তিতিবিরক্ত হয়ে গেছে এদের উপর।
কেন খগেন মুর্মু, কেন শঙ্কর ঘোষ মার খেলো নাগরাকাটায়, যেখানে বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির? আর মানুষ কি বলেছিল, কেন মানুষ পিটলো এদের? তারা কি বলছিল? তারা বলছিল আমরা বিজেপির ভোটার, আমরা বিজেপির সাপোর্টার, আমরা ভেবেছিলাম হিন্দু দল, সেই জন্য হিন্দুদের জন্য করবে, আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। পরে দেখলাম এরা কিচ্ছু হিন্দুদের দল না, এরা হিন্দু মুসলিম করে শুধু ভোটের জন্য। ভোটের পরে একদিনও আমরা দেখিনি। আমরা কিছু ফর্দ পাঠিয়েছিলাম কিছু মন্দির করার জন্য বা কিছু মন্দিরের সংরক্ষণ করার জন্য, একটা কাজও করেনি। আর 5 বছর বাদে যখন এত বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমাদের পরিবার পরিজন মরে গেছে, আমাদের ক্ষেত বাড়ি ঘরদোর ভেসে চলে গেছে, তখন 20টা গাড়ি নিয়ে এসছে ফটো তুলতে, তাই জুতো দিয়ে মেরেছে। বিজেপির সমর্থক কর্মীরা এই কথা বলেছে। আর আগামী দিনে এটাই হবে বাংলার বুকে, এটাই হবে। বিজেপি কি আশা করে? তোমরা সারাদিন সারা রাত হিন্দু মুসলিম করবে, যে কোনো মুসলমানকে দেখলে জেহাদি রোহিঙ্গা বলে দেবে। আর কোনো মুসলমান যদি তোমাদের পোষ্য লেডিকুত্তা হয়, তোমাদের দালাল হয়, তাহলে ওখানে গিয়ে ভাইফোঁটা নেবে, ওখানে গিয়ে এক থালায় বসে ইফতার করবে, পাশাপাশি গলা জড়িয়ে আল্লাহু আকবার বলবে। আর যদি কোনো মুসলমান বিজেপির সাপোর্টার না হয়, বিজেপিকে গালাগাল দেয়, যদি প্রকৃত মুসলমান হয়, মুনাফিক না হয়, তাহলে তারা জিহাদি হয়ে যাবে, রোহিঙ্গা হয়ে যাবে, বাংলাদেশি হয়ে যাবে। বাহ রে বাহ, বাহ। মুসলমান ভোট তো তোমরা পাবে না, মহিলা ভোট তোমরা পাবে না, রইল বাকি হিন্দু ভোট। হিন্দুও জেগে গেছে কিন্তু। ঢাবগ্রাম ফুলবাড়ি 85% হিন্দু ভোটার। বিজেপির বিধায়ক শিখা মুখার্জি মহিলা বলে চড়থাপ্পড় খায়নি, মানুষ তো গোব্যাক স্লোগান দিয়ে ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছিল। মনোজ ওরাঁও আদিবাসী বিধায়ক, নিজের বিধানসভা, 85% হিন্দু, তার মধ্যে প্রায় 60% SC ST আদিবাসী। চত্থাপ্পড় খেয়েছিল তো, নিজের সিকিউরিটি দিয়ে একটা বৃদ্ধকে ধাক্কা মেরে ঘুষি মেরে পালিয়ে বেঁচেছিল, নইলে ও সেদিন জুতো পেটা খেত। শুভেন্দু অধিকারী মথুরাপুরে গেছিল, বলছে লুঙ্গি বাহিনী অ্যাটাক করেছে। কোনো লুঙ্গি তো কোথাও দেখা যায়নি। হ্যাঁ, আর লুঙ্গি বাহিনী করো কেন শুভেন্দু অধিকারী? আমরা তো সবাই জানি, কারণ তুমি তো বহুদিন তৃণমূলে ছিলে, আমরা তো তোমায় ভালো করে জানি। তোমার বাবা শিশির অধিকারী তো বাড়িতে লুঙ্গি পরে, তাহলে তোমার বাবাও কি জিহাদি নাকি? লুঙ্গি বাহিনী এটা কি কথাবার্তা? শিশির বাবু তো বাড়িতে লুঙ্গি পরেন, তাহলে শিশির বাবু জিহাদি? মথুরাপুরের মা বোনেরা চটি জুতো আর ঝেঁটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল শুভেন্দুর জন্য। যেখানে বিজেপির নেতারা যাবে এখন এই হবে। তোমরা সারা জীবন ধরে হিন্দু মুসলিম করবে, তারপর বাংলার গরিব মজদুররা নিজের পরিবারের পেট চালানোর জন্য বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাবে। তার মায়ের ভাষা বাংলায় কথা বললে বাংলাদেশি বলবে, রোহিঙ্গা বলবে, থানায় নিয়ে গিয়ে পিটবে। আমার মাতৃভাষা বাংলা, যে ভাষায় জাতীয় সঙ্গীত, যে ভাষায় বন্দে মাতরম, সেই ভাষাকে বাংলাদেশি ভাষা বলবে। আর তারপর বাংলার মানুষ কি তোমাকে ফুল ছুড়বে? বাংলার মানুষ জুতো পেটা করবে, আর সেই জুতো পেটাই করছে। আর তোমরা যদি ভেবে থাকো যে বাংলা আমরা এমনিতে তো ভোট পাবো না, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে SIR এর নামে পেছনের দরজা দিয়ে NRC করে আমরা ভোটে জিতবো, তাহলে তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। বাংলার একটাও বৈধ ভোটার, সে বিজেপির ভোটার হোক, তৃণমূল হোক, CPM হোক, কংগ্রেস হোক, বাংলার একটা বৈধ ভোটারের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে গণ আন্দোলন হবে, গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ হবে, আইনিভাবে তার প্রতিবাদ হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যত দূর যাওয়ার আমরা যাব। কোনো বাংলার ন্যায্য বৈধ ভোটারের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না। তো তাহলে তোমাদের জেতার তো কোনো চান্স নেই। আরেকটা জিনিস মনে রাখবে, আমরা 90 সিটে জিতে গেছি। তোমাদের 0 থেকে শুরু করতে হবে, আমাদের 90 থেকে শুরু করতে হবে। তোমাদের 0 থেকে বাংলা দখল করার জন্য 50% ভোট পেতে হবে, আমরা 30% পেয়ে বসে আছি, মাথায় রেখো। আর সেই 30% ভোটটা সংখ্যালঘু ভোট নয়। সেই 30% ভোটের মধ্যে সংখ্যালঘু আছে, মহিলা ভোট আছে, আদিবাসী ভোট আছে, SC ভোট আছে, যারা তিতি বিরক্ত হয়ে গেছে তোমাদের মতো ধাপ্পাবাজ, চিটিংবাজ, শুভেন্দুর মতো একটা অশিক্ষিত উন্মাদ একটা ছাগলের বক্তব্য শুনে শুনে। আগামী দিন বিজেপির কর্মী সমর্থকদের বলছি, খুব সাবধান, কিন্তু খুব সাবধানে চলাফেরা করো বাবা।
শুভেন্দুর সাথে কিন্তু 100টা সিকিউরিটি গার্ড আছে, সজলের পেছন পেছন কিন্তু 4-5টা সিকিউরিটি গার্ড ঘোরে। তোমরা যারা শুভেন্দুর হয়ে ঘেউ 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 করছো, তোমাদের জন্য আমার বাড়িতে মেরি বিস্কুট রাখা আছে, কিন্তু যে ঘেউ 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 করছো, মনে রেখো তোমাদের সাথে কিন্তু সিকিউরিটি নেই। তৃণমূল কংগ্রেস শাসক দল, আর তোমাদের স্পেস লাগবে। তাই